কেন আমেরিকা ইসরায়েল পারল না একসাথে ইরানকে হারাইতে? এই ইরানে গ্রিকরা আসছিল, আলেকজান্ডার দ্য গ্রেট তাদের রাজধানী পুরাই দিছিল, কিন্তু তাদের পদানত করতে পারেনি, ধরে রাখতে পারেনি। আরবরা আসছিল, পুরা জনগোষ্ঠীকে ইসলামে ধর্মান্তরিত করছে, কিন্তু দেশটা আরব হয়ে যায়নি। আরবরাই ইরানের রঙে রঙিন হয়ে গেছে। মঙ্গলরা আসছিল, মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক শক্তি ছিল মঙ্গলরা, দেশটা মঙ্গলদেরও গিলে ফেলল। ব্রিটিশরা আসছিল, তেল নিয়ন্ত্রণ করলো, ব্যাংক নিয়ন্ত্রণ করলো, বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করলো, কিন্তু রাজধানীতে নিজেদের পতাকা কাটতে পারলো না। রাশিয়ানরা আসছিল, অপমানজনক চুক্তি করাইলো, ভূমি কেড়ে নিল, কিন্তু উপনিবেশ বানাইতে পারলো না। ইতিহাসে প্রত্যেকটা বড় সাম্রাজ্য এই দেশটাকে দখল করতে চাইছে, কেউ পারে নাই। তাইলে প্রশ্ন হইতেছে, কেন পারে না? কেন পৃথিবীর কোন শক্তি এই দেশটাকে স্থায়ীভাবে গিলে ফেলতে পারলো না, পরাজিত করতে পারলো না? এর উত্তর একটা না, অনেকগুলো। আমি মোটামুটি 5টা উত্তর খুঁজে বের করছি, আর প্রত্যেকটা উত্তর আগেরটা একটু চমকপ্রদ। আসেন আমরা একটা একটা করে দেখি। প্রথম কারণ হইতেছে প্রকৃতি নিজেই ইরানকে একটা দুর্গ হিসেবে বানাইছে। মধ্যপ্রাচ্য বললে আমাদের মাথায় কি আসে? সমতল মরুভূমি, বালি, উন্মুক্ত প্রান্ত, কিন্তু ইরান সম্পূর্ণ আলাদা জিনিস। ইরান বসে আছে একটা উঁচু মালভূমির উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে 1500 মিটার উঁচুতে। আর এই মালভূমির চারপাশে দেওয়াল, প্রকৃতির বানানো দেওয়াল। পশ্চিম দিকে তাকান, ইরাকের দিক থেকে যদি কেউ আসতে চায়, তাহলে প্রথমেই তার সামনে দাঁড়াবে জাগ্রস পর্বতমালা, 1500 কিলোমিটার লম্বা। 1500 কিলোমিটার লম্বা একটা পাথরের দেওয়াল, শক্ত নিরেট পাথরের দেওয়াল, উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত চলে গেছে। এইগুলো ছোটখাটো পাহাড় না, চূড়াগুলা নিয়মিত 3000 মিটার ছাড়ায় যায়। আর একটা রেঞ্জ পার করলেই শেষ হয় না, পেছনে আর একটা, তার পেছনে আর একটা, শিরার পর শিরা, উপত্যকার পর উপত্যকা। একটা সেনাবাহিনী যদি ভাবে যে একটা পাহাড় পার করলাম, সমতল পাবো, পাহাড়ের মাথায় উঠে দেখে সামনে আর একটা পাহাড়, হাজার হাজার গাড়ি, রসদ, সৈন্য, সব সরু গিরিপথ দিয়ে একটা একটা করে যাইতে হইতেছে। আর এই গিরিপথগুলোই হলো চোখ পয়েন্ট, মানে গলা টিপে ধরবে। ইরানিরা ঠিকই জানে শত্রু কোন দিকে আসতেছে। পাহাড়কে যুদ্ধ করতে হয় না, পাহাড় আক্রমণকারীকে শুধু ধীর করে দেয়, তার পথ চলাকে ধীর করে দেয়, ক্লান্ত করে দেয়, যুদ্ধকে ব্যয়বহুল করে দেয়। এবার উত্তরে তাকান, ইরানের উত্তর ধার বরাবর চলে গেছে আলবোর্স পর্বতমালা, কাস্পিয়ান সাগর আর ভেতরের মরুভূমির মধ্যে একটা প্রাকৃতিক দেওয়াল। এই পর্বতমালার মধ্যে একটা চূড়া আছে, তার নাম হচ্ছে দামাভান্ত, একটা ঘুমন্ত আগ্নেয়গিরি। উচ্চতা হইতেছে 5610 মিটার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু চূড়া এটা, পুরো এশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি কিন্তু এটা। জাগ্রস আর আলবোর্স মিলে ইরানের মালভূমির চারপাশে একটা প্রাকৃতিক দেওয়াল তৈরি করছে। যে কোনো শক্তিকে ঢুকতে হইলে এই দেওয়াল পার হইতে হবে, আর সেটা কখনোই সহজ কোনো কাজ না। অ্যান্ড থিওরিটিক্যালি ধরেন কোন সেনাবাহিনী কোনোভাবে পাহাড় পার করে ভিতরে ঢুকলো, তারপরে কি পাবে? নরক। নরক মানে আক্ষরিক অর্থে নরক। ইরানের ভেতরে আছে পৃথিবীর 2টা সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি, সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি। উত্তর মধ্যভাগে আছে দাস্তি কাভির, যেটাকে বলা হয় মহালবণ মরুভূমি। মানে এটা বালি না, মাটিতে লবণের পুরো আস্তরণ। উপর থেকে দেখলে মনে হয় শক্ত, কিন্তু এটা ফাঁদ, ওজন পড়লে ভেঙে যায়, ভিতরে ঢুকে যায়। নিচে নরম কাদা, সামরিক যানবাহন গেলে গিলে ফেলবে, মানুষ পা দিলে ডুবে যাবে, আর উঠবে না কোনোদিন। ৭৭,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মরুভূমি। বাংলাদেশের 1.5 গুণ বড় আয়তনের সেই মরুভূমিটাই গ্রীষ্মের তীব্র গরম আর শীতে আর কাঁপানো ঠান্ডা, পানি নাই বললেই চলে। আর দক্ষিণ পূর্বে দাস্তি লুত, শূন্যতার মরুভূমি। এখানে ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 70 ডিগ্রির উপরে, 70.7 ডিগ্রি সেলসিয়াস। ভয়ঙ্কর গরম, পানি ফুটতে থাকবে ওইখানে। পৃথিবীর ইতিহাসে কোনো ভূপৃষ্ঠে এর চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি। শত শত কিলোমিটার ধরে আর না পানি, না গাছ, না কিছু, খালি উত্তপ্ত বালুরাশি। এই মরুভূমির চিরায় সামরিক রসদ পাঠানো প্রায় অসম্ভব। খাবার কোথা থেকে আসবে, পানি কোথা থেকে আসবে, শত শত কিলোমিটার লবণ সমতলের উপর দিয়ে সাপ্লাই লাইন কিভাবে টিকে রাখবে? যাবে না, তোর উপর দিয়ে কোনো যানবাহন তো যাবে না। ইতিহাসে বহু আক্রমণকারী বাহিনী এইখানেই ভেঙে পড়ছে, ডুবে গেছে। শত্রু গুলিতে না, জমিনের নীরব প্রতিরোধে ভেঙে গেছে। আর একটা জিনিস আছে যেটা ম্যাপ জুম আউট করলে বোঝা যায়, ইরান বিশাল, 16 লক্ষ বর্গ কিলোমিটার। 16 লক্ষ বর্গ কিলোমিটার, পুরা পশ্চিম ইউরোপের চাইতেও বড়। এটা কেন গুরুত্বপূর্ণ? সামরিক কৌশল একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথ বলে। মানে সীমান্ত পার করলেই যুদ্ধ শেষ না, একটা দেশের অভ্যন্তরে সকল স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ টার্গেট দখল করতে হয়। তেহরান উত্তরে, ইস্পাহান মাঝখানে, সিরাজ দক্ষিণে, সব ছড়াই ছিটায়। সীমান্তের কাছে কোনো গুরুত্বপূর্ণ টার্গেট নাই। যত ভিতরে ঢুকবে সাপ্লাই লাইন তত লম্বা হবে, আর লম্বা সাপ্লাই লাইন মানে বেশি দুর্বলতা। তাহলে ইরানে ঢুকার রাস্তা কয়টা? পশ্চিম দিক থেকে, ইরাকের দিক থেকে, জাগ্রসের গিরিপথ দিয়া। এটাই ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবহৃত পথ। কিন্তু পাহাড়ি ঠিক করে দেয় আপনি কোথায় যেতে পারবেন, কোন স্পিডে যেতে পারবেন। উত্তর থেকে ককেশাস অঞ্চল থেকে আলবোর্স পার করতে হবে, তারপরে কাস্পিয়ান আর
মালভূমির মধ্যে একটা সরু করিডোর আছে। পূর্ব থেকে মধ্য এশিয়া থেকে ইরানের সীমান্তে পৌঁছানোর আগে পৃথিবীর সবচেয়ে দুর্গম আর শুষ্ক ভূখণ্ড পার করতে হবে। প্রত্যেকটা দিকে এক এক ধরনের সমস্যা, দূরত্ব, উচ্চতা আর মরুভূমি। এর মানে কি ইরান জয় করা অসম্ভব ছিল? না, ইতিহাস সেটা বলে না। আলেকজান্ডার পারছিল, মঙ্গলরা পারছিল এবং ভয়ঙ্কর ভাবেই পারছিল। কিন্তু খেয়াল করেন, মঙ্গলদেরও কিন্তু একবারে বিজয় আসেনি। পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ছিল মঙ্গলদের। 1219 থেকে 1256, প্রায় 40 বছর লাগছে পুরা ইরান দখল করতে। 40 বছর, একাধিক অভিযান পাঠাইতে হয়েছে। জালাউদ্দিন খোয়ারেজম শাহ সিন্ধু নদী সাতরায় পালায় যায়, আবার ফিরে এসে 1 দশক ধরে লড়ছে। পাহাড়ি দুর্গগুলো দখল করতে আলাদা অভিযান লাগছে। আর মঙ্গলরা জয় করার পরে কি হইলো? কয়েক প্রজন্মের মধ্যে তারা নিজেরাই ফার্সি ভাষা, ফার্সি সংস্কৃতি, এমনকি ইসলাম গ্রহণ করে ফেললো। ইরান জয় করা গেল, কিন্তু ইরানকে মঙ্গল বানানো গেল না, বরং মঙ্গলরাই ইরানি হয়ে গেল। ভূগোল ইরানকে অজেয় বানায়নি, ভূগোল বিজয়ের দাম এত বাড়ায় দিছে যে বেশিরভাগ শক্তি সেই দাম দিতে রাজি হয়নি। কিন্তু ভূগোল ছিল শুধু প্রথম দেয়াল, ভেতরে আরো 4টা দেওয়াল আছে, আর প্রত্যেকটা আগের চেয়ে শক্তিশালী। এরপরে আছে পারস্যের প্রশাসনিক প্রতিভা, যে ব্যবস্থাকে যে জয় করতে চায় ইরানকে, সে নিজেই গ্রহণ করে ফেলে। কিরকম সেটা আসেন একটু বুঝে দেখি। এই যে দ্বিতীয় দেওয়াল, এটা পাথরের না, এটা বুদ্ধির দেওয়াল। হাজার হাজার বছর আগে পারস্য সাম্রাজ্য, আকিমেনীয় সাম্রাজ্য একটা শাসন ব্যবস্থা তৈরি করছিল, যেটার নাম হইতেছে স্যাট্রাপি সিস্টেম। কি জিনিস এটা একটু সহজ করে বলি। বিশাল সাম্রাজ্য, নানা ভাষা, নানা সংস্কৃতি, নানা জাতি, পুরোটাকে এক হাত দিয়ে চালানো অসম্ভব। তাহলে কি করবেন? প্রদেশে প্রদেশে স্থানীয় গভর্নর বসাবেন, তারা স্থানীয় সংস্কৃতি অনুযায়ী চালাবে, কিন্তু সবাই কেন্দ্রীয় কাঠামোর মধ্যে থাকবে। স্থানীয় রীতিনীতি দমন করার দরকার নেই, শুধু আনুগত্য নিশ্চিত করা। ঠিক একই রকম ডিসেন্ট্রালাইজড কাঠামো এখনো বজায় আছে ইরানে, এবং সেই জন্যই তার সামরিক বাহিনীও ডিসেন্ট্রালাইজড, একটা কমান্ড সেন্টার না। পৃথিবীর মধ্যে এটা অভাবনীয়। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটাই প্রমাণ করে ইরানকে জয় করা আর ইরানকে শাসন করা দুইটা আলাদা জিনিস। 330 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করছিল। তিনি কি করলেন? পারস্যের শাসন ব্যবস্থা ভেঙে কি মেসিডোনিয়ার শাসন ব্যবস্থা চাপাই দিয়েছিলেন? না, তিনি স্যাট্রাপি সিস্টেম রেখে দিলেন। পারস্যের রাজ্যসভার আচার অনুষ্ঠান গ্রহণ করলেন, পারস্যের রাজকীয় পোশাক পরলেন এবং পারস্যের নারীদেরকে বিয়েও করলেন। কারণ কইরা তিনি দুলাভাই হয়ে গেলেন পারস্যের। কেন? কারণ তিনি বুঝছিলেন পারস্যের ব্যবস্থা মেসিডোনিয়ার যে কোনো কিছু চাইতে উন্নত। তাহলে আসলে কি হইল? আলেকজান্ডার পারস্য জয় করলেন, নাকি পারস্য আলেকজান্ডারকে গিলে ফেললো? 323 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার মারা গেলেন, তার সাম্রাজ্য ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। ইরান গেল সেলুসিড বংশের হাতে। গ্রিক শাসক পারস্যের জনগণকে শাসন করতেছে। 200 বছরের মধ্যে কি হইলো? ইরানি জনগোষ্ঠী সেলুসিডদের তেড়ে দিল, দিয়ে ফার্সি ভাষী শাসন ফিরে আনলো। তাহলে এই প্যাটার্নটা মনে রাখেন, কারণ এইটা ইরানের পুরো ইতিহাসে বারবার ঘটছে। আক্রমণকারী আসে, জয় করে, দেখে যে ইরান শাসন করতে হলে ইরানি হইতে হয়, আস্তে আস্তে ইরানি হয়ে যায়, তারপরে পরের আক্রমণকারী এসে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এরপরে আছে ভাষার প্রাচীর, যে ভাষাকে কখনোই কেউ ধ্বংস করতে পারে। এটা হইতেছে ইরানের ধর্মীয় প্রতিষ্ঠানের সাংগঠনিক শক্তি। 1891 সাল ইরানের সরকার ব্রিটিশ ইম্পেরিয়াল টোবাকো কর্পোরেশনকে একটা চুক্তি দিল, ইরানের সমস্ত তামাকের উপরে পূর্ণ একচেটিয়া অধিকার। মানে কি? ইরানের কৃষক তামাক ফলাবে, কিন্তু বিক্রি করতে হবে যে দাম কোম্পানি বলবে সেই দামে। ইরানের ব্যবসায়ী তামাক কিনবে, কিন্তু কিনতে হবে ব্রিটিশ কোম্পানির কাছ থেকে যেই দাম কোম্পানি চাইবে সেই দামে। মানে কৃষক বেচবে সেই দামে যেই দাম কোম্পানি দিতে চায়, আর কোম্পানি বেচবে সেই দামে যেই দাম কোম্পানি চায়। বুঝছেন? দুই দিক থেকে কাটছে, যেতেও কাটে, আসতেও কাটে। ব্রিটিশরা ভাবছিল ব্যাস আর একটা ব্যবসায়িক চুক্তি, ভারতে যেমন করছি এখানেও তেমন হবে। তারপর যেটা ঘটলো সেটা ব্রিটিশরা কল্পনাও করে নাই। কি ঘটলো? গ্র্যান্ড আয়াতুল্লাহ মির্জা হাসান সিরাজি, শিয়া মুসলিম বিশ্বের অন্যতম সর্বোচ্চ ধর্মীয় পণ্ডিত, একটা ফতোয়া জারি করলেন। ফতোয়ায় বললেন তামাক ব্যবহার করা ইমানের বিরুদ্ধে যুদ্ধের সমান, যে মুসলমান ধূমপান করবে সে গুনাহ করবে। ব্যাস, কাম হয়ে গেল। ইরানের জনগণ রাতারাতি ধূমপান বন্ধ করে দিল। ওরা কিন্তু হুক্কা খায়, ভালোই বিড়ি খায়, মহিলারাও খায় কিন্তু সিগারেট। তারপরেও তামাকের পাইপ ভাঙা শুরু হইলো। হুক্কা, যেটা ইরানি সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল, প্রকাশ্যে গুড়া করে করা হইলো। শাহের নিজের প্রাসাদে, সম্রাটের নিজের প্রাসাদে তার স্ত্রীরা তামাক পরিবেশন করতো। তারা অস্বীকার করলো যে না, আমরা সম্রাটকে তামাক পরিবেশন করবো। নিজের বউ, সম্রাটের বউ সম্রাটকে তামাক দিতেছে না। শাহের নিজের ঘরও ফতোয়া মেনে চললো। কয়েক মাসের মধ্যে এই ব্রিটিশ প্রথা বাতিল হয়ে গেল। এই ঘটনা কেন অসাধারণ? কারণ একটাও গুলি ছড়া হয়নি, সম্পূর্ণ অহিংস। জনগণ শুধু পণ্যটা ব্যবহার করা বন্ধ করছে। এই একই কাজ কিন্তু আমরা করছিলাম হাসিনা আমলে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করে। ইরানে তামাকের এই বয়কটটা সংগঠিত হয়েছিল ধর্মীয় নেটওয়ার্কের মাধ্যমে, যেটা রাষ্ট্র থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল। সরকার চাইলেও এই বয়কট থামাইতে পারতো না। আর এটা প্রমাণ করলো যে ইরানি নাগরিক সমাজ এমন সাংগঠনিক ক্ষমতা আছে যে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল বা সংসদ ছাড়াই একটা ব্রিটিশ অর্থনৈতিক কনসেশন পরাজিত করতে পারে। এই তামাক বৃদ্ধি হইল একটা টেমপ্লেট। এরপর থেকে একই প্যাটার্ন বারবার ঘটছে। 1906 সালের সাংবিধানিক বিপ্লব,
1951 সালের তেল জাতীয়করণ আন্দোলন এবং শেষ পর্যন্ত 1979 সালের ইসলামী বিপ্লব। ধর্মীয় প্রতিষ্ঠান আর নাগরিক সমাজের জোট মিলে বিদেশি শক্তিকে প্রতিরোধ করা, এই ফর্মুলা 1891 সালে তৈরি হয়েছিল আর পরে 90 বছর ধরে বারবার ব্যবহৃত হয়েছে। এরপরে আছে কালেকটিভ মেমোরি। কি সেটা? এটাই পঞ্চম দেওয়াল, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1908 সালে ইরানের দক্ষিণ পশ্চিমে তেল আবিষ্কৃত হইল। ব্যাস, কাম শেষ। অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানি, যেটা পরবর্তীতে নাম বদলে হয়ে যাবে ব্রিটিশ পেট্রোলিয়াম বিপি, সেই তেল উত্তোলন শুরু করলো। আর শর্তগুলো কি ছিল? পুরো ব্রিটেনের পক্ষে। ব্রিটিশ সরকার কোম্পানির 51% মালিক। আর মজার ব্যাপার, ব্রিটিশ সরকার কোম্পানির ব্রিটেনে অর্জিত মুনাফা থেকে যেই ট্যাক্স পাইতো, সেইটা ইরান তার নিজের তেল থেকে রয়্যালটি হিসেবে যা পাইতো তার চেয়ে বেশি ছিল। মানে ইরানের মাটির তেল ইরানের শ্রমিকের ঘামে উত্তোলিত, কিন্তু ব্রিটেনের সরকার ইরানের চেয়ে বেশি কামাইতেছে। 1951 সালে মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী হইলেন। তিনি একজন জাতীয়তাবাদী, গণতন্ত্রবাদী, একজন আইনজীবী ছিলেন। তার রাজনৈতিক অঙ্গীকার ছিল একটাই, তেল কোম্পানির জাতীয়করণ। ইরানের তেল ইরানের হবে। তিনি তেল জাতীয়করণ করলেন। ব্রিটেন ক্ষিপ্ত হইল, অর্থনৈতিক অবরোধ আরোপ করলো, পশ্চিমা বিশ্বকে বোঝাইলো ইরানের তেল কিনো না। ইরানের আয় ধসে পড়লো। তারপর এমন কিছু ঘটনা ঘটলো যেটা ইরানকে চিরকালের জন্য বদলাই দিল। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 আর আমেরিকান CIA মিলে একটা অভ্যুত্থান সংগঠিত করলো। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপারেশন অ্যাজাক্স নাম দিয়ে সেই অপারেশন শুরু করলো। ঘুষ দেওয়া হইলো সরকারি অফিসারদেরকে, সেনাবাহিনীর জেনারেলদেরকে প্রোপাগান্ডা ছড়ানো হইলো, ভাড়াটে জনতা নামানো হইলো, মব নামানো হইলো, দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তাদের কিনে নেওয়া হইলো। অগাস্ট 1953 সালে অভ্যুত্থান সফল হইল। মোসাদ্দেক গ্রেপ্তার হইলেন, শাহ ফিরে আসলেন আমেরিকান সমর্থনে একজন স্বৈরশাসক হিসেবে। এই একটা ঘটনা, 1953 সালের অভ্যুত্থান, আজ পর্যন্ত ইরানি রাজনীতি বুঝতে হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। 1979 সালের বিপ্লব, আমেরিকান দূতাবাসের জিম্মি সংকট, পশ্চিমের প্রতি ইরানের চরম অবিশ্বাস, সবকিছু শেকড় এই 1953তেই। কারণ ইরানের জনগণ একটা শিক্ষা পাইছিল, পশ্চিমা গণতন্ত্র একটা অস্ত্র। পশ্চিম গণতন্ত্র তখনই সহ্য করে যখন গণতন্ত্র পশ্চিমের স্বার্থে কাজ করে। যখন করে না, তখন গণতন্ত্র উল্টা দেয়। অভ্যুত্থান কৌশলগতভাবে সফল হয়েছিল, কিন্তু কৌশলগত সাফল্যের বাইরে এটা ছিল একটা কৌশলগত বিপর্যয়। কারণ এটা ইরানি রাজনৈতিক সংস্কৃতিকে স্থায়ীভাবে পাল্টাই দিছিল, একেবারে র্যাডিক্যালাইজ করে ফেলছিল। ঠিক একইভাবে এই ঘটনা ঘটবে বাংলাদেশে, এটা সম্ভাবনা আছে। আমি বলে রাখতেছি, বাংলাদেশে যেভাবেই হোক ক্ষমতায় বাঙ্গু সুশীলদের সাথে সিস্টেম করে ইন্ডিয়ার আমেরিকার সাথে ঘুটু করে ক্ষমতা আনবে, হয় আওয়ামী লীগকে অথবা বিএনপিকে। দরকার হইলে ভোটের ফল বদলে দেবে। এটাই বাংলাদেশে একটা স্থায়ী বিপর্যয় ডাইকে আনবে। বাংলাদেশ র্যাডিক্যালাইজ হয়ে যাবে যদি এটা চলতে থাকে। যাই হোক, আমরা আসল আলোচনায় ফিরে আসি। এরপর আসে 1979 সালে। এটাই ছিল চূড়ান্ত উত্তর। 1979 সালের ইসলামী বিপ্লব হইল চূড়ান্ত উত্তর, কেন ইরান কখনো উপনিবেশ হয়নি সেই প্রশ্নের। শাহের শাসন, যেটা মোসাদ্দেকের গণতন্ত্র ভেঙে আমেরিকান সমর্থনে বসানো হয়েছিল, সেটা রাজনৈতিকভাবে নির্ভর করতো আমেরিকার উপরে। আর সাংস্কৃতিকভাবে শাহ পশ্চিমা আধুনিকায়নের দিকে এমনভাবে ঝুঁকছিলেন, যেটাকে লক্ষ লক্ষ ইরানি সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে অনুভব করছিল। যে বিপ্লব শাহকে উৎখাত করলো, সেটা শুধু একটা ইসলামী বিপ্লব ছিল না, এটা ছিল একটা জাতীয়তাবাদী বিপ্লব, কিন্তু ফর্মে ছিল ইসলামী। আয়াতুল্লাহ খোমেনি শাহের বিরুদ্ধে যে অভিযোগ করছিলেন তিনি বিদেশি পুতুল, তিনি ইরানের সার্বভৌমত্ব আমেরিকানদের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই কথা ইরানি সমাজের প্রত্যেকটা স্তরে উচ্চারিত হইতেছিল। এটা কি কোনো ধর্মীয় দাবি? ধর্মীয় দাবি তো না, জাতীয় সার্বভৌমত্বের দাবি, জাতীয়তাবাদী দাবি। এই দাবির পাশে ধার্মিক থেকে ধর্মনিরপেক্ষ, ধনী থেকে গরিব, সবাই একটা বিষয় একমত ছিল, বিদেশি নিয়ন্ত্রণ আর না। খোমেনির সাথে এমনকি ইরানের বামপন্থী কমিউনিস্টরাও ছিল। তাহলে পুরা গল্পটা কি? 5টা দেওয়াল। প্রথম দেওয়াল ভূগোল, পাহাড়, মরুভূমি, বিশাল দূরত্ব, প্রকৃতি নিজেই একটা দুর্গ বানায় দিছে। দ্বিতীয় দেওয়াল প্রশাসনিক প্রতিভা, এটা এমন একটা শাসন ব্যবস্থা যেটা এত উন্নত ছিল যে বিজয়ীরা নিজেরাই সেটা গ্রহণ করত। দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।